আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 5 এর ধারাবাহিক পর্বের আজ চতুর্থ পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। এই ক্লাসে আমরা আজকে জানবো সমযোজী যৌগের সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এখন সমযোজী যৌগ আর আয়নিক যৌগ কি নরমাল আমরা পড়ে আসছি, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন। সমযোজী যেসব যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাকে বলা হয় সমযোজী যৌগ, আর যেসব বন্ধন আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়, যেসব যৌগ আর আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাই সেই সব যৌগকে বলা হয় আয়নিক যৌগ। ওকে, এখন এই সমযোজী যৌগ আর আয়নিক যৌগের টোটাল তিনটি বৈশিষ্ট্য আছে। প্রথমটি কি? পানিতে দ্রবণীয়তা, দ্বিতীয়টি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তৃতীয়টি হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। এখন আমরা কি করব, সর্বপ্রথম সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো পড়ব। আমাদের ঘ নম্বরে মানে 4 মার্কের যে অ্যানসার, ওইখানে আমাদের এরকম মানে 3 নম্বরে বলতে পারে হচ্ছে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন বের করে এটা আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন সেটা ব্যাখ্যা করতে বলতে পারে, এবং 4 নম্বরে হয়তো বলতে পারে আমাদের এই তিনটা ধর্ম মানে যেটাই হোক, আয়নিক হোক আর সমযোজী হোক, যে যৌগটাই হোক ওইটার বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। এই কারণে বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকতে হবে। এখন সমযোজী যৌগের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো, প্রথমে আমি আসি পানিতে দ্রবণীয়তা। পানিতে দ্রবণীয়তা, সমযোজী যৌগে কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি হয় না, ফলে এগুলো পানিতে দ্রবীভূত হয় না। এটা বলতে কি বোঝানো হয়েছে? সমযোজী যৌগে কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন কি ইলেকট্রন আদান প্রদান করার ফলে, আমরা জানি ইলেকট্রন আদান প্রদান করার ফলে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং যে ইলেকট্রন গ্রহণ করে তাকে সে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আর ঋণাত্মককে অ্যানায়ন আর ক্যাটায়ন বলা হয়েছে। কথাটা কি আবার ক্লিয়ার? আমি আবারই বলি, সমযোজী যৌগে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয় না, সে কারণে অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি হয় না। এখন অ্যানায়ন বা ক্যাটায়নটা কি? অ্যানায়ন বা ক্যাটায়ন হচ্ছে কোন মৌল যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আমাদের আয়নিক বন্ধনে ইলেকট্রন আদান প্রদানের ফলে ক্যাটায়ন মানে ধনাত্মক আর ঋণাত্মক হয়। কিভাবে? আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটাকে বলা হয়েছে অ্যানায়ন আর ক্যাটায়ন। যেহেতু সমযোজী যৌগ শেয়ারের মাধ্যমে গঠিত হয়, ইলেকট্রন আদান প্রদান হয় না, তাই এটার ভিতরে কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন তৈরি হয় না, ফলে এগুলো পানিতে দ্রবীভূত। অ্যানায়ন বা ক্যাটায়ন যদি তৈরি না হয় তাহলে পানির সাথে দ্রবীভূত হবে না। ওকে, এবার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যদি করি, সমযোজী যৌগের অণুগুলোর মাঝে দুর্বল, এই কথাটা লাগবে আমাদের, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। দুর্বল ভ্যান ডার ওয়ালস বল এটা হলো এমন একটা বল যেটা আমাদের বিভিন্ন যৌগের ভিতরে থাকে, কিন্তু হচ্ছে এই বলটা খুবই মানে কি বলে উইক, দুর্বল আর কি। এই দুর্বল বলটা হচ্ছে খুব কম তাপমাত্রায় এটা সহজেই ভেঙে যায়। অন্যান্য আয়নিক বন্ধন, যেমন আয়নিক বন্ধন বিদ্যমান হয়, আয়নিক বন্ধন অনেক শক্তিশালী বন্ধন, এটাকে ভাঙতে হলে অধিক পরিমাণে তাপের প্রয়োজন হয়, যা আমরা আয়নিক বন্ধনে গেলে আমরা বলবো। এখন আগে একটু ভ্যান ডার ওয়ালস বলটা কি সেটা বলি। ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে খুব দুর্বল বল, খুব কম তাপমাত্রায় আর খুব কম প্রেসারে এটা ভেঙে যায়। ওকে, সমযোজী যৌগের অণু সমূহের মাঝে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকায় এরা সহজেই গলে যায়। যেহেতু সহজে গলে যায়, তাহলে এটার ভিতর থেকে যখন কোনো কিছু গলে যাবে, এটাকে আবার তাপ দিয়ে যখন আমরা বাষ্পে পরিণত করব বা বায়বীয় পদার্থে পরিণত করব, তাহলে এটাকে স্ফুটনাঙ্ক মানে ফুটতে শুরু করবে যে তাপমাত্রায়। ওই তাপমাত্রা, যেহেতু গলার তাপমাত্রাটা নরমাল, সেহেতু ফুটার তাপমাত্রাটাও নরমালি হবে, মানে কম হবে। এখানে তাহলে কি লেখা যায়? যেহেতু ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান তাই সহজে এটা গলে যাবে, তাই সমযোজী যৌগের বা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন বা কম হয়। কথা ক্লিয়ার এতটুকু? ওকে, বিদ্যুৎ পরিবাহিতা। এই বিদ্যুৎ পরিবাহিতাটা আমরা পানির উপর ডিপেন্ড করে, এটা কিভাবে বলবো? আচ্ছা, আমরা নরমাল ভাবে জানি পানির ভিতরে বিদ্যুৎ পরিবহন করা, এবং যেটা পানিতে দ্রবীভূত হবে সেটাও বিদ্যুৎ পরিবহন করবে, নরমাল কথা। আমি আবার বলছি, যেহেতু পানিতে বিদ্যুৎ পরিবহন হয়, সে কারণে যদি পানি যেই সব যৌগ, সমযোজী যৌগ আয়নিক যৌগ, যেটা পানিতে দ্রবীভূত হবে সেটাতে বিদ্যুৎ পরিবহন করবে। যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় না, এটাও বিদ্যুৎ পরিবহন করবে না। এখন আমরা একটু পড়ি তাহলে। সমযোজী যৌগে কোনো আয়ন বা মুক্ত ইলেকট্রন তৈরি হয় না। মুক্ত ইলেকট্রন তৈরি হয় কিভাবে? এই অ্যানায়ন বা ক্যাটায়নকে বোঝানো হইতেছে। অ্যানায়ন বা ক্যাটায়ন যখন আলাদা আলাদা পানিতে মিশ্র হবে, যদি দ্রবীভূত হইতো তাহলে আলাদা আলাদা থাকতো, ওইগুলো পানির সাথে মিক্স হইতো এবং ওইখানে বিদ্যুৎ পরিবহন হতে সহায়তা করতো। এখন যেহেতু এটা পানিতে দ্রবীভূতই হয় না, সে কারণে কি করবে না, এখানে মুক্ত আয়ন বা মুক্ত ইলেকট্রন তৈরি হয় না, ফলে এরা বিদ্যুৎ পরিবহন করে না। কথা ক্লিয়ার? আমাদের পানিতে দ্রবণীয়তার সাথে বিদ্যুৎ পরিবহনীয়তার মিল আছে। যেটা দ্রবীভূত হবে পানিতে সেটা বিদ্যুৎ পরিবহন করবে, যেটা পানিতে দ্রবীভূত হবে না সেটা বিদ্যুৎ পরিবহন করবে না।
আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমি বলছি সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কি কারণে? কারণ এর ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। কথা কি এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন শিখবো হচ্ছে যদি সম্পূর্ণ কি বলে এই সমযোজী যৌগটা শেষ হয়ে থাকে তাহলে আমরা এখন শিখবো আয়নিক বন্ধন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগের বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে আমি লিখলাম পানিতে দ্রবণীয়তা। পানিতে দ্রবণীয়তা ফার্স্টে সমযোজী যৌগের ভিতরে ছিল পানিতে দ্রবণীয়তা। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কারণ আয়ন বা কি বলে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয় না, এই কারণে পানিতে দ্রবীভূত হয় না। ওকে, যদি আমরা এখানে দেখি আয়নিক যৌগে পানিতে আয়নিত অবস্থা থাকে। আয়নিত অবস্থা মানে কি? তরল অবস্থা। মানে এখানে আয়ন তৈরি হয়, বিভিন্ন আয়ন তৈরি হয়, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন তৈরি হয়। আমরা জানি আয়নিক যৌগের ভিতরে কি হয়, একটা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে আয়ন তৈরি হয়। ওকে, এখানে বলছে আয়নিত অবস্থা থাকে। পানি একটি কি যৌগ? পোলার যৌগ। এখানে পোলার যৌগ বলা হয়েছে কেন? পোল বলতে সেতু বোঝায় না, সেতুর দুই প্রান্ত থাকে, একটা ধনাত্মক মানে সেতুর দুই প্রান্ত থাকে না, একটা সেতুর মতো তৈরি করে, এই কারণে বলা হয়েছে পানি একটি পোলার যৌগ। পানির ভিতরে দুটি অংশ থাকে, একটি ধনাত্মক অংশ একটি ঋণাত্মক অংশ। ওকে, পানির দুটি পোলার সৃষ্টি হয়, একটি হলো ধনাত্মক অংশ বা ধনাত্মক পোল, আর একটা হলো ঋণাত্মক পোল। এখন পানির ধনাত্মক অংশ আয়নিক যৌগে যে আয়নিক যৌগে তাহলে একটি ধনাত্মক এবং ঋণাত্মক তৈরি হয়, আর হচ্ছে পানি তো ধনাত্মক ঋণাত্মক। এখন কথা হচ্ছে পানির ধনাত্মক অংশ আয়নিক যৌগের ঋণাত্মক অংশকে আকর্ষণ করে, পানির ধনাত্মক আয়নিক যৌগের ঋণাত্মক অংশকে, আবার এই পানির ঋণাত্মক অংশ আয়নিক যৌগের ধনাত্মক অংশকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে আয়নিক যৌগ কি করে? পানিতে দ্রবীভূত হয়ে যায়। আর পানিতে দ্রবীভূত হয়ে গেলেই তো আমাদের কি হলো, এটার হ্যাঁ, এটা তো পানিতে দ্রবণীয়। আর যদি পানিতে দ্রবণীয় হয় তাহলে বিদ্যুৎ অবশ্যই পরিবহন করবে। আমি কিছুক্ষণ আগেই মাত্র বললাম যে যে যৌগ পানিতে দ্রবীভূত হবে সেটা বিদ্যুৎ পরিবহন করবে। এখন এখানে যদি বিদ্যুৎ পরিবহনটা দেখি আমরা আগে, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। কি কারণে করে? আয়নিক যৌগ যৌগসমূহ গলিত বলতে কি? পানিতে মিক্স হয়ে যায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে, ফলে এখানে আয়ন তৈরি হয়। আমি আগেই বলছি এখানে আয়ন তৈরি হয়। যেহেতু আয়ন তৈরি হয় তা এই আয়নগুলো আবার কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাই বলা যায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এই কথাটুকু ক্লিয়ার? এই কথাটুকু কি ক্লিয়ার সবার? একটু সবাই এখানে দেখেন যে এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে পানিতে দ্রবণীয়তা, পরে হলো বিদ্যুৎ পরিবহন। এখন আমরা শিখবো হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। ওকে, আমরা এখন আয়নিক যৌগের যে লাস্ট দৈর্ঘ্যটা আছে বা বৈশিষ্ট্য আছে সেটা হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা আমরা পরে লিখলাম, কারণ হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা একটু বড়, এই কারণে আমরা পরে লিখলাম। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটি কি? আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি। কি কারণে বেশি? এটার কারণ আছে। কারণ আয়নিক যৌগের একটি আয়ন বলতে কি? সেটা ধনাত্মক আয়ন হইতে পারে। আমি ধরলাম একটি ধনাত্মক আয়ন, বলবো ধনাত্মক আয়ন। ওকে, এটা তাহলে প্লাস, প্লাস দিব, সোডিয়াম প্লাস দিই, সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসের চারদিকে ঋণাত্মক আয়ন, যেমন ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস। আচ্ছা, মানে এখানে বোঝানো হচ্ছে যে আয়নিক যৌগে একটি আয়নের চারদিকে বিপরীত আদানযুক্ত, আদান মানে কি? যে প্লাস মাইনাস থাকে, ওই প্লাস মাইনাসের উপরে যে প্লাস মাইনাস এগুলোকে আদান বলা হয়, আদান বা চার্জ। আদানযুক্ত আয়ন সমূহে পরিবেষ্টিত থাকে। এখন বললাম কি, ভিতরে যদি প্লাস আছে তাহলে চারপাশে মাইনাস দিয়ে পরিবেষ্টিত, আবার যদি ভিতরে মাইনাস থাকতো চারপাশে কি থাকতো? প্লাস দিয়ে পরিবেষ্টিত থাকতো। এটা দ্বারা বোঝানো হয় এদের ভিতরে আকর্ষণ শক্তি খুব বেশি। ওকে, এখন এখানে যদি দেখি, কারণ আয়নিক যৌগে একটি আয়নের চারদিকে বিপরীত আদানযুক্ত আয়ন সমূহ পরিবেষ্টিত থাকে। আয়নিক যৌগে আয়নিক বন্ধন নিতে হবে। ফার্স্টে তো এতটুকু গেল যে এটার অনেক চারপাশে অন্যান্য আদান থাকে, এগুলোকে সরাইতে হইলে বা এদের ভিতরে যে বন্ধনটা ভাঙতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এখন আসি দ্বিতীয় কথা, আয়নিক যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান, আর আয়নিক খুবই শক্তিশালী বন্ধন। এই কারণে এটা গলাইতে হইলে অনেক বেশি তাপের প্রয়োজন হবে। আয়নিক যৌগ যদি গলাইতে হয় তাহলে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হবে। এই কারণে আয়নিক বন্ধন লিখলাম কেন? আয়নিক যৌগ হবে। আয়নিক যৌগের গলনাঙ্ক খুবই বেশি, তাই বলা যায় কি আয়নিক যৌগের গলনাঙ্ক খুবই বেশি। আবার যদি স্ফুটনাঙ্কের কথা বলি, আচ্ছা বিপরীত আদান দ্বারা যে পরিবেষ্টিত থাকে, এখানে যদি ফুটাইতে হয় তাহলে ওই বন্ধনগুলো ভাঙতে হবে না,
এখানে এই কথাটা বলছে, আয়নিক যৌগ ফুটাতে হলে বিপরীত আধানের মধ্যবর্তী আকর্ষণকে ছিন্ন করতে হবে। মানে কি করতে হবে, মাঝখানে যে আকর্ষণটা আছে ওই আকর্ষণ শক্তিটাকে বা যে বন্ডটা আছে ওই বন্ডটাকে ভাঙতে হবে। এখানে এই কারণে বলছে আয়নিক যৌগকে ফুটাতে হলে বিপরীত আধানের মধ্যবর্তী আকর্ষণকে ছিন্ন করতে হবে, মানে ভাঙতে হবে। এই ভাঙতে হলে অবশ্যই কি রাখবে, বেশি শক্তি প্রয়োজন হবে। কারণ আমরা প্রথমে বলছি এটা হলো ফার্স্ট হলো আয়নিক বন্ধন, দ্বিতীয় কথা হলো একটি আধানের চারপাশে বিপরীত যে আধানটা আছে ওইটা দ্বারা পরিবেষ্টিত থাকে, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শক্তিশালী। এখানে যেহেতু ছিন্ন করতে হবে, ছিন্ন করতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হবে, আর এই শক্তির কারণে আয়নিক যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে আমি পুরো লাস্টে আবার আরেকটা লাইন লিখতে পারবো এখানে যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাই বলা যায় আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। এই অধ্যায়ে আমরা তাহলে কি কি শিখতে পারলাম, আয়নিক যৌগ সমযোজী যৌগ, আয়নিক যৌগ সমযোজী যৌগের বলে কিভাবে আমরা ডায়াগ্রাম গুলো আঁকবো, ব্যাখ্যা করবো কিভাবে সেগুলো শিখতে পারলাম। তারপর হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য শিখতে পারলাম। তারপর প্রথম দিকটায় হচ্ছে জৈবমূলক, তারপর হচ্ছে যোজ্যতা, ইলেকট্রন যোজনী, এগুলা শিখতে পারলাম। এই অধ্যায় থেকে আমাদের এই রিটেনের জন্য এই লাস্টের কয়েকটা ক্লাস 3 এবং 4 নাম্বার যে ক্লাস, এইখান থেকে যদি আমরা এগুলা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে সিকিউর ভিতরে অ্যানসার করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে খুবই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।